ডেইলি টাইমস অফ বাংলাদেশের নিয়মিত টকশো টাইমস স্টকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি ইলিয়াস খান। দেশে এখন রাজনীতির ডামাডোল চলছে। নির্বাচনকে কেন্দ্র করে এক দল আরেক দলের বিরুদ্ধে বিষোদ্গার করছে, কখনো কখনো সংঘর্ষে লিপ্ত হয়েছে। এটি অনেক জায়গায় গ্রামেও ছড়িয়ে পড়ছে। এর মধ্যে আজকে একটি ভিডিও ভাইরাল হয়েছে, আপনাদের নিশ্চয়ই চোখে পড়েছে, যে ঢাকা ক্যান্টনমেন্টে একজন প্রার্থী, ক্যান্টনমেন্টের গেটে একজন প্রার্থী সেখানে যে চেকপোস্ট রয়েছে সেখানে বাকবিতণ্ডা করেছেন এবং অনেকেই বলছেন যে তিনি অনেক আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন। যেমন তিনি বলেছেন, বাংলাদেশ আর্মি কি দেশটাকে পরিকল্পিতভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এসব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর তাজনোভা জাবিন, তিনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। আপনাকে স্বাগত। ধন্যবাদ। আমি তো শিরোনামে বললামই যে আমরা কী নিয়ে আলোচনা করতে চাই, আরও অনেক বিষয় আসবে, আমরা এটি একটু শুনি আপনার কাছ থেকে। ঢাকা 17 আসনে যিনি প্রার্থী মিস্টার রেজাউল করিম, তিনিও একজন ডাক্তার। তিনি এসব কথা আরও অনেক কথা বলছেন, নিশ্চয়ই আপনি শুনেছেন। আমি সকাল থেকে আসলে আমি অনেক ব্যস্ততার মধ্যে আমি এটা ভিডিওটা ওভাবে ভালো করে দেখি নাই, কিন্তু আমি এটার মানে এটা নিয়ে আলোচনা সমালোচনা দেখছিলাম। আসলে ওনাদের শুধু ওনার না, আমি গত 20শে ফেব্রুয়ারির পর থেকে, বিশেষ করে 20শে জানুয়ারির পর থেকে, যখন থেকে আসলে নির্বাচনী প্রচারণাটা শুরু হলো উন্মুক্তভাবে, তখন থেকেই কিন্তু খুব দুঃখজনকভাবে এই কথার লড়াইটা কিন্তু সীমা লঙ্ঘন করছে, খুবই বাজেভাবে। আপনি দেখেন যে কোনো কোনো দলের প্রধান বলছেন যেসব কথা, এগুলোর হয়তো কোনো অর্থ নেই, কিন্তু এইসব কথা আসলে কতটুকু যৌক্তিক বা শোভন একজন দলের প্রধানের কাছ থেকে, যেমন পেটের মধ্যে হাত ঢুকায় দুর্নীতি বের করে আনবে, তারপর আপনার মানে আরও মানে এই ধরনের রেটরিক কথা। হ্যাঁ, এবং আজকে যেটা বললো এই কথাটাকে আমি আমি আসলে একটু অন্যভাবে দেখি, যে এই কথাগুলোকে খুব বেশি আসলে মানে কি বলবো, খুব বেশি মিনিং দেওয়ার আসলে আমি কোনো কারণ খুঁজে পাই না আর কি। কেন খুঁজে পাই না? কারণ ওনারা কি বলছেন, কি করছেন, এর আগেও কিন্তু উনি একবার বলেছেন যে পুরো দেশ ঢাকা পরিষ্কার করে দেব, ঢাকা থেকে কাউকে দিব না, সব সিট ওনারা নিয়ে নেবেন। হ্যাঁ, মানে ঢাকা ক্লিয়ার করে দেব, কাউকে ছাড় দেওয়া হবে না, মানে এই ধরনের একটা। পরে উনি কিন্তু দুঃখ প্রকাশও করেছিলেন, এবারও দুঃখ প্রকাশ হ্যাঁ। করেছেন। তাহলে এই যে কথাগুলো, এটার আসলে অতটা বেশি আমাদের এই আমলে নিয়ে আমাদের আলোচনায় আনা দরকার নাই। কেন দরকার নাই? কারণ এই কথাগুলো কোনো অর্থ বহন করে না। ওনার এই যে উনি ভাইরাল হলো, ওনাকে নিয়ে আমরা আলোচনা করছি, এটাই, এতটুকুই। কারণ ওনার প্রাপ্তি, এটা হ্যাঁ, এটাই ওনার এক ধরনের প্রচার আমি বলবো। রাদার উনি আমি কিন্তু সব দলের প্রার্থীদেরই এ ধরনের রেটরিক কথাবার্তার, আমাদের আসলে নির্বাচন, এই গণ অভ্যুত্থানের পরে নির্বাচন প্রচারণাটা হওয়া উচিত ছিল যে আমি আমি কি করব, আমি কি ডিফারেন্টটা আনবো, এবং সেটা খুব স্পষ্টভাবে বুঝায় বলা। আমি বারবারই একই কথা বলছি, এবং যেহেতু এবার আমাদের গণভোট আছে, গণভোটে আপনি কেন হ্যাঁ দিবেন এই জিনিসটা বুঝায় বলা। কিন্তু কারো মধ্যে এ ধরনের, ছোট বড় কোনো নেতার মধ্যে আমি এ ধরনের চর্চা দেখছি না। রাদার এই যে আজকে একটা ঘটনা, গতকাল আরেক এই টুইটার নিয়ে হলো, আজকে এটা হলো, তারপর স্বাধীনতার ঘোষক নিয়ে এই যে এ ধরনের বক্তব্য হলো, এই যে এক একটা প্রচারণায় ওনারা এক এক দিন এক একটা বক্তব্য দেয়। আমরা সেই সকাল থেকে রাত পর্যন্ত সোশ্যাল মিডিয়া, টক শোতে আমরা ওটা নিয়ে আলোচনা করি। সো মাঝখান থেকে কি হয়, এরা এক ধরনের কি বলবো ধরাছোঁয়ার বাইরে থেকে যায়। তাদেরকে আমরা কিন্তু কোনো জবাবদিহিতার অধীনে আনতে পারি না, যে আপনি ঢাকা 17 থেকে দাঁড়িয়েছেন, আপনি ঢাকা 17-তে স্পেসিফিক এই কি করবেন, কিভাবে করবেন। আপনি অপর প্রার্থী বলছেন ফ্যামিলি কার্ড দিবেন, কিভাবে দিবে, এই ফ্যামিলি কার্ডের এই টাকাগুলোর উৎস কিভাবে আসবে, কিভাবে পাবে, টাকাটা কোত্থেকে আসবে, এত বিশাল একটা অ্যামাউন্ট। সো আমরা কিন্তু এইগুলোর গভীরে যাচ্ছি না, বরং এই ধরনের অর্থহীন কিছু বাক্য নিয়ে উনি মানে জামাতের তো আসলে প্রার্থীরা খুব কম পরিচিত, তুলনামূলক অনেক কম পরিচিত। সো উনিও কম পরিচিত একজন প্রার্থী। তো ওনারা এ ধরনের যারা নতুন এবং কম পরিচিত, তারা কিন্তু
পরিচিত করতে পারতো একটা কনস্ট্রাকটিভ ওয়েতে, একটা গঠনমূলক ওয়েতে, Positive way তে। কিন্তু তারা এই ধরনের বেফাস মন্তব্য করে কিন্তু এক ধরনের একটা বিশৃঙ্খলাও তৈরি করছে। এই যে আজকে যে মন্তব্যটা, বাংলাদেশ আর্মি কি তাহলে, তার মানে কি এটা, এই কথাটা ওনার ওই মুহূর্তে কেন মুখ দিয়ে বের হলো? কারণ এই ধরনের কথা ওনাদের মননে মগজে থাকে, তাই একটা সামান্য একটা কথা থেকেই উনি কিন্তু, একটা ঘটনা থেকে উনি এত বড় একটা এবং স্টেটমেন্ট। আপনি লক্ষ্য করেছেন দেশি বিদেশি অনেক ইউটিউবার আমাদের আর্মিকে মেলাইন করে নানা কিছু বলছে, নানা কিছু করছে, এবং এটি কি তার ফলশ্রুতি? এটা ওই যে আমি বললাম না, মানে যেটা থাকে ওটাই আপনার একটা মানে হিট মোমেন্টে ওইটাই মুখ দিয়ে বের হয়ে যায়। আর আর্মিকে নিয়ে বা সেনাবাহিনীকে নিয়ে আমাদের গত 1.5 বছরে কিন্তু আলোচনা সমালোচনা কম না। আমি কোনো ইনফ্লুয়েন্সারের কথা বলছি না, এমনি ধরেন আম জনতার মধ্যেও কিন্তু আমরা অনেকে তাদের আলোচনা সমালোচনা করে থাকি। কিন্তু আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না যে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব কিন্তু তাদের কাছে। জি, জি, এটা জি। তো আপনি অস্বীকার করা যাবে না। আপনার সেনাবাহিনীর কতিপয় অফিসারের জন্য আপনি পুরো সেনাবাহিনীকে কিন্তু কাঠগড়ায় দাঁড় করানো যাবে না। ঠিক একইভাবে প্রত্যেকটা গোষ্ঠীকে, ধরেন আমাদের ডাক্তার গোষ্ঠীতে গুটি কয়েক অসাধু ডাক্তারের জন্য আমি কখনোই বলতে পারি না যে পুরো ডাক্তার সমাজকে সুযোগ নেই। কষাই। তাহলে আমরা গণ অভ্যুত্থানে আমরা যেরকম দেশপ্রেমিক আর্মি অফিসার দেখেছি, আমরা আয়নাঘর পরিচালনা করতেও কিন্তু সেরকম দুর্বৃত্ত আর্মি অফিসার দেখেছি। সো আপনাকে এই জিনিসটা আলাদা করতে হবে। আপনি যখন একটা দিয়ে, উনি যে আজকে যে মন্তব্যটা করলো যে ওনাকে ঢুকতে বাধা দিয়েছে, আমি যদিও ঘটনাটা পুরোটা দেখিনি, ধরেন ওনা ক্যান্টনমেন্টে, এবং দীর্ঘ সময় কিন্তু বাদ বিতণ্ডা হয়েছে হ্যাঁ ওনার এটা সাথে। একদম আননেসেসারি। এই যে, এবং এটা নিয়ে যে আমরা এতক্ষণ কথা বলছি, এটাই আসলে ওনার প্রাপ্তি। ওনাদেরকে তখনই আপনি আমলে নেওয়া উচিত যখন ওনারা কোনো গঠনমূলক কথা বলবে, যেটা রাষ্ট্র গঠনের, সমাজে বা প্রতিপক্ষের সাথে কম্পারিজনে ইম্প্যাক্ট ফেলে। যে প্রতিপক্ষ এইরকম একটা প্রতিশ্রুতি দিল, উনি যদি এটাকে চ্যালেঞ্জ করে বলে যে না, এই প্রতিশ্রুতি এভাবে বাস্তবায়ন হবে না, সেটাকে আমি আমলে দিতে পারি। হ্যাঁ, হি ইজ রাইট, সে তো তার অপরপক্ষের কে কাউন্টার দিচ্ছে একটা যুক্তি দিয়ে, লজিক দিয়ে। সো আদারওয়াইজ এই ধরনের রেটরিক বক্তব্য দিয়ে যারা আসলে আলোচনায় থাকতে চাচ্ছেন, এটা কেন করছে? কারণ আমরা তাদেরকে আলোচনায় রাখছি আসলে। সো দে আর সাকসেসফুল। কিন্তু আপনি একটু আগে আলাপ করছিলেন যে একটি দলের, আমি বলেই দিই জামাত ইসলামের যিনি আমির, জামায়াতের আমির, তিনি কালকে একটি কথা বলেছেন, স্বাধীনতার ঘোষক কর্নেল অলি আহমেদ, এটা নতুন করে কিন্তু আমরা শুনছি। তিনি বলেছেন উই রিভোল্ট। এটিকে বলা হচ্ছে যে একদিন আগে তার একটি বক্তব্য ভাইরাল হয়েছে যে তিনি নারীদের সম্পর্কে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন, যেখানে অনেক আপত্তিকর কথা বলছে। এর আগে আবার তিনি আল জাজিরার সঙ্গে ইন্টারভিউতেও একই কথা বলেছেন। শুধু এক্স হ্যান্ডেলে একটি অশ্লীল শব্দ বেশি ব্যবহার করছেন, আর সব কিন্তু ঠিক আছে। তাহলে কি এটি আড়াল করার জন্য এই স্বাধীনতা ঘোষক আবার বিতর্কে সামনে আনা হয়েছে? এটা তো একটা বিতর্ক। আমার কাছে মনে হয় ওইটাকে আড়াল করার জন্য উনি টুইটারে যেটা বলেছেন নারীদের ব্যাপারে, ওনাদের দলের নারীদের ব্যাপারে বা সামগ্রিকভাবে নারী বিষয়ে তাদের আদর্শিক অবস্থান ব্যাপারে যতগুলো উনি বক্তব্য দিয়েছেন, যতগুলোর জন্য উনি ক্ষমা প্রকাশ করেছেন, সবগুলো উনি কাভার দিতে চেয়েছেন অন্যভাবে। আমার কাছে যেটা মনে হয় আর কি, জামাত ইসলামে আপনি জানেন যে কিছুদিন আগে তারা, পরশুদিনই না কালকে, ইসিতে দেখা করতে গেলেন, যে তাদের জামায়াতের কর্মীদেরকে যে লাঞ্ছনা করা হয়েছে, এটা খুবই নিন্দনীয় কাজ। যে কোনো কাউকেই এই ধরনের আক্রমণকে আমরা নিন্দা জানাই এবং এগুলোর মানে যথাযথ আইনের ব্যবস্থা আমরা দাবি করি। কিন্তু আপনি দেখেন তারা ওই জিনিসটাকে এতটা মানে বড় করেছে যে এই ধরনের একটা বক্তব্য, আপনি যখন জামাতের আমির, আপনি যখন একটা দলের প্রধান, তখন আপনার দলে যে সংখ্যক জামাত ইসলামের 1.5 কোটি সদস্য আছে, তাহলে আপনি নারী সদস্য আছে, তো 1.5 কোটি নারী সদস্যের জন্য আপনার যা আদর্শ, আপনি যখন একটা দেশের প্রতিনিধি হবেন, তখন তো ওই 1.5 কোটি দিয়ে চিন্তা করলে হবে না। তখন আপনার আমার মতো মানুষের কথাও চিন্তা করতে হবে যে আমি আমার অধিকার, আমি যদি পুরুষ দ্বারা পরিচালিত হতে না চাই, আমি যদি আমার রাজনৈতিক আকাঙ্ক্ষা ওভাবেই পরিচালনা করতে চাই বা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমার জন্য আপনার কি অফার আছে, বা আপনি, কারণ আপনি আমার প্রতিনিধি হবেন। সো ওনাদের এই কথাগুলো কিন্তু, যেহেতু জামাত আগে আসলে কখনো এভাবে এতটা ভালো অবস্থানে ছিল না রাজনৈতিকভাবে, বা এখন তো তারা একদম ক্ষমতার কাছাকাছিই মনে করে। সো
এখন কিন্তু তাদেরকে মনে করে না বাস্তবতা আছে? What do you think? অবশ্যই বাস্তবতা আছে, অবশ্যই বাস্তবতা আছে। প্রশাসনের বিভিন্ন জায়গায় যেভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেভাবে জামাত এবং বিএনপির মধ্যে এটা বিভিন্ন অবস্থান, বিভিন্ন পদবি ভাগ হয়েছে, সেটা জামাতের অন্যান্য তুলনায় ইভেন যখন তারা মন্ত্রণালয় ছিল তার থেকেও কিন্তু এখন বেশি ভোগ করছে, বেশি সুবিধাজনক অবস্থানে তারা আছেন বলে আমি মনে করি। সো তারা যে এই যে বিভিন্ন বিতর্কিত বক্তব্য করে বা নারীদেরকে এটা বলে যে তারা এটা ঢাকতে চাচ্ছেন, একটা ইস্যু দিয়ে আরেকটা ইস্যুকে তারা ঢাকতে চাচ্ছেন। এবং জামাতের নারীরা ইসিতে গিয়ে কিন্তু তাদের উপরে যে হামলা হয়েছে সেটার প্রতিবাদ জানিয়েছে, খুব ভালো কথা। কিন্তু শেরপুরে যে একজন জামাতের একজন মারা গেল, সেটার কি আপডেট? আমরা কিন্তু এখন পর্যন্ত সেটা নিয়ে কোনো কথা বলতে দেখছি না, বা প্রশাসনকেও আমি কিন্তু শুনছি না যে সেটার কেউ গ্রেফতার হলো কিনা। একটা নারী সমাবেশ জামাত ডেকেছিল, এটা স্থগিত করেছে, স্থগিত করেছে। এটি কেন হতে পারে, আপনি কি মনে করেন? এটা হয়তো তাদের দলের নিজেদেরই, এবং এটা ওই টুইটারের ঘটনার পরেই সম্ভবত এটা তাদের দলের অভ্যন্তরীণ বিষয়। কিন্তু আমি যেটা বলছি, তারা একটা ইস্যুকে অ্যাড্রেস না করে আরেকটা ইস্যু দিয়ে যখন ঢাকতে চায়, তখন ব্যাপারটা আরও বেশি বিতর্কিত হয়, আরও বেশি মানে বিতর্কের জন্ম দেয়। এবং দুইটা দলই, বিএনপিও জামাতও, দুই দলই আপনি দেখবেন, দুই দলের প্রধান, আমি অন্য কোনো নেতার কথা বলবো না, দুই দলের প্রধানই মানে একে অপরকে সমালোচনা করে বলে, হ্যাঁ, তারা বলে যে দেখেন, যেমন তারেক রহমান সাহেব কিন্তু বলেছেন যে আমি আরেকজনের গীবত করলে, গসিপ করলে কি সেটা আপনাদের কোনো উপকার হবে? কোনো উপকার হবে না। পরের দিনই ঠিকই উনি গতকাল জামাতের আমিরের ওই টুইটার, এটা তো আমরা সবাই জানি, আপনি একজন দলের নেতা, আপনি একদম ক্ষমতার কাছাকাছি অলমোস্ট, আপনার তো ওইটা নিয়ে কথা বলার দরকার নাই। সো আমার কাছে মনে হয়েছে যে খুব বেশি পরিবর্তন, খুব বেশি না, একেবারেই আগের মতোই আমরা আসলে নির্বাচনের যে প্রচারণার এগুলোই কিন্তু আমরা দেখছি। আপনি যে প্রশ্নটা শুরুতে করেছিলেন যে স্বাধীনতার ঘোষণা, মানে এই কথাটাই যে আমি যেটা বলছিলাম যে ওনারা এই ধরনের বেফাঁস বা বিতর্কিত কোনো ধরনের ভিত্তিহীন কথাবার্তা যে বলছে, এটা তাদেরকে, আমার কাছে মনে হয় যে তাদেরকে আরও পিছনে নিচ্ছে, ব্যাকওয়ার্ডস নিচ্ছে। বরং তাদের সুস্পষ্ট যেসব সমালোচনা আছে সেগুলো অ্যাড্রেস করে তারা যে বলছে আমরা প্রিপেয়ার হচ্ছি নারীদেরকে ক্ষমতায়ন করার জন্য বা নারীদেরকে মনোনয়ন দেওয়ার জন্য, সে কিন্তু ভুলে যাচ্ছে সে ঘুরে ফিরে তার দলের নেতা নারীদের মধ্যেই আছে। তাকে কিন্তু পুরো বাংলাদেশের নারী নিয়ে, তাহলে আপনি যখন পরের দিন আপনি এটা অ্যাড্রেস করবেন না বা পরের সপ্তাহে আপনি এটা নিয়ে কোনো কথা বলবেন না, তখন কিন্তু আপনার ওইটাই এস্টাবলিশ হয়ে যায়। সে টুইটারে যা বলেছে ধরে নিলাম ওইটা হ্যাক হয়েছে, ওটার জন্য সে দুঃখ প্রকাশ করেছে, কিন্তু তার আপনি তো এরপরে কিছু, আপনি মুখে বলছেন আমি নারী অধিকার রক্ষা করব, আমি মা বোনদেরকে স্বাধীনতার রক্ষা করব, কিন্তু আমি কোনো কাজে কিন্তু আমি সেটা দেখছি না। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এবার 30টি দল কোনো নারী প্রার্থী দেয়নি, এবং নারী প্রার্থী হচ্ছে, নারী ভোটার কিন্তু বেশি, জানেন তো নিশ্চয়ই, যে পুরুষ ভোটারের চেয়ে অল্প কিছু বেশি নারী ভোটার, বাট 3.89 মাত্র, এবং এর স্বতন্ত্র আছে অনেকে। এবং গত 5 দশকে এইবার সবচেয়ে কম নারী মনোনয়ন পেয়েছে সরাসরি। আমরা কি সামনে এগিয়েছি না পেছনে যাচ্ছি? এটা তো মানে পেছনে, এটা যদি গণ অভ্যুত্থানের পরে না হতো তাহলে কিন্তু এই আলোচনাটা এতটা বেশি হয়তো আসতো না। মানে আগে যেরকম ছিল ওরকমই হয়তো আমরা একটা সফট পজিশন নিতাম, কিন্তু এখন এটা কিন্তু খুবই বার্নিং একটা ইস্যু। কারণ নিঃসন্দেহে আমরা পিছিয়েছি, এবং পিছিয়েছি আপনি মানে অ্যালার্মিং জায়গা কোনটা? অ্যালার্মিং জায়গা হচ্ছে কোনো একটা দলও এটার পক্ষে নাই, কেউই কিন্তু এটার কোনো সদুত্তর দিতে পারছে না। আমি গত 2 দিন আগে যে কথাটা বলছিলাম, আপনি দেখেন নারী ইস্যুতে কিন্তু আমরা ইসলামী দলগুলোকেই বারবার কাঠগড়ায় দাঁড় করাচ্ছি, মানে তারাই নারীদেরকে নিয়ে কিছু বলছে না। জামাতে আমিরের বক্তব্য নিয়ে আমরা সারাদিন পড়ে আছি, মানে অলমোস্ট এই ইস্যুটাকে আমরা ট্রেন্ডিং রেখেছি নারী ইসলামী দলগুলোকেই কিন্তু লেন্সে রেখে। কিন্তু আপনি যখন উল্টা দিকে তাকাবেন, হোয়াট অ্যাবাউট আদার সেকুলার যে দলগুলো, সেই দলগুলো কিন্তু খুব, মানে বিএনপির আচরণটা এমন যে সে সবচেয়ে ভালো স্টুডেন্ট, সে কিন্তু সে সব সাবজেক্টে 80-90 পাচ্ছে, কিন্তু এই বিষয়ে কেন সে 10-টুনে 33ও পাচ্ছে না? দর্জন দিয়েছে আপনি আমি কোট আনকোট করে বলি, তাদেরই বিএনপি নেত্রী নীলুফার আপা, উনি বলেছেন এই 10 জনও পুরুষ কোটায়। আপনার কি মনে হয়? এই স্টুডিওতে তিনি বলে গেছেন, হ্যাঁ, পুরুষ কোটায়, যে হয় তাদের স্বামী অথবা বাবার ইয়াতে। এবং আপনি অনেক অভিজ্ঞ একজন সাংবাদিক, আপনিই বলেন
বিএনপির মতো এত পুরনো একটা দলের, এই যে আমি যে বললাম না, টেনে টুনে 33 পাওয়ার অজুহাত, এটা কি সাজে? এটা কখনো সাজে না। আপনি তখনই আপনার অবস্থানটাকে, মানে সেকুলারপন্থী অবস্থানটাকে আপনি টেকসই করতে পারবেন ইসলামপন্থীদের সমালোচনা করে না, আপনার পজিশনটাকে আপনি স্ট্রংলি আপগ্রেড করে না। তা না হলে কিন্তু ওই টুইটার নিয়ে তারেক রহমান সাহেবের, আমি কিন্তু খুব একটা ম্যাচিউর মুভ বলি না। তারেক রহমান সাহেব যে ওনার এই বক্তব্যটা নিয়ে কালকে স্পিচ দিলেন, আমার কাছে মনে হয়েছে এটা নিয়ে আরও ছোট যারা আছেন, ওনার উপদেষ্টারা আছেন যারা, সবাই কথা বলে ফেলেছে, মাহদি আমিন সাহেবও কথা বলে ফেলেছেন। দ্যাট ওয়াজ এনাফ আমার কাছে মনে হয়েছে। আমার কাছে মনে হয়েছে যে উনি কি করবে, উনি এই নারী ইস্যুতে উনি কিভাবে, ওনার দলে কেন মাত্র 10 জন, বা উনি কিভাবে নারীদেরকে মিনিংফুল আপনার ইনক্লুড করবে রাজনীতিতে, সে ব্যাপারে স্পেসিফিক রোডম্যাপ ওনার বলা উচিত ছিল। আরো হতাশ হয়েছি আপনি যে দলটি আগে করতেন এনসিপিতে, আমি কাউকে ছোট করছি না, বাট খুব হাইলি এডুকেটেড কালচার্ড মেয়েরা কিন্তু অনেকে ছিল প্রথম দিকে, যদিও অনেকে আপনারা বেরিয়ে গেছেন। এই দলটিও বোধহয় কোনো নারী প্রার্থী দিয়েছে? দুইজন, পুরো জোটে 2 জন নারী প্রার্থী, ঢাকা 19 এবং ঢাকা 20। আমাদের তো তাদের প্রতি আরো বেশি প্রত্যাশা ছিল। অবশ্যই অবশ্যই, এবং কারণ আপনি পুরনো দলকে আপনি চেনেন, জানেন, এবং সব আশার পারদ একদম উঁচুতে ছিল। যে বিএনপি করে তারও এনসিপি নিয়ে আশা ছিল, যে জামাত করে তারও এনসিপি নিয়ে আশা ছিল, ইভেন যে আওয়ামী লীগ করতো, যার হয়তো হার্মলেস আওয়ামী লীগার আমি যদি বলি, তারাও কিন্তু আশা করেছিল যে এরকম একটা। এবং সবচেয়ে হতাশার বিষয় হচ্ছে যে তরুণরা সবচেয়ে বেশি নারীর পক্ষে কথা বলেছে জুলাই আন্দোলন থেকে শুরু করে পরবর্তীতে রাজনীতিতে নারীদের একদম সক্রিয় অংশগ্রহণের ব্যাপারে, তারা সবচেয়ে জোরে আওয়াজ করে প্রতিশ্রুতি ভেঙেছে সবচেয়ে বেশি। কারণ আপনি এক্সপেক্ট করেন বিএনপি এ ধরনের এক্সকিউজ দিবে, 10 জনকে টেনে টেনে ওই যে কুমিরের বাচ্চার মতো টেনে টেনে বারবার দেখাবে, হ্যাঁ এটাকে বড় করবে। জামাতের থেকে আপনি এটা কোনো আশাই করেন না। সো আপনি কার থেকে আশা করেন? তরুণদের থেকে, নতুনদের থেকে। সেটা এনসিপি না হয়েও যে একটা থার্ড শক্তি হওয়ার কথা বলেছিল, আপনি তাদের থেকে আশা করেন। সো তারা যখন আপনার প্রতিশ্রুতি ভাঙে, সেই সমালোচনার জায়গাটা ওই 2 জনের থেকে সবচেয়ে বেশি, ওই 2 দলের থেকে, ওই 2 ব্যালট বক্সের থেকে, ওই 2 গোষ্ঠীর থেকে। কারণ আমরা ওদের থেকে আশা করি না, আমরা তো জানি যে ওরা এটা করবে, আমরা তোমাদের থেকে আশা করেছিলাম। সো এটা খুবই দুঃখজনক। তারপরেও আমি হোপফুল এই কারণে যে এই যে একটা শূন্যতা তৈরি হয়েছে, এই যে ইস্যুগুলো এখন খুব বেশি চর্চিত হচ্ছে, খুব বেশি আলোচিত হচ্ছে, ইভেন আপনি দেখেন ইসলামপন্থী নারীরাও কিন্তু আপনার এখন ক্যামেরার সামনে আসছে, কথা বলছে, আমরা তাদেরকে শুনছি, তাদের সাথে আমাদের দ্বিমত আছে, কিন্তু তারা আসছে। আমি খুব আশা করি যে আগামী সংসদেও আমি ইসলামপন্থী এবং বিএনপি থেকে খুব ভালো সংখ্যক, মানে যারা আসলে নিজ দলের অনুগত না থেকেও জাতীয় বিষয়ে সংসদে ডিবেট করবেন, কথা বলবেন, আমি আশা করি যে তারা দলের বিরুদ্ধেও তারা সমালোচনা করবেন, দলের বিভিন্ন নীতির বিরুদ্ধে, এরকম নারীদেরকে আমি দেখতে পাবো। আপনার তো নির্বাচন করার কথা ছিল। হ্যাঁ, আমি ঢাকা 19, ঢাকা 17, তারেক রহমান সাহেব যে আসলে ওখান থেকে আমি মনোনয়ন পেয়েছিলাম। সরে দাঁড়ান কেন? আপনার দল থেকে আপনি বেরিয়ে গেছেন, স্বতন্ত্র তো করতে পারতেন। না, স্বতন্ত্র আমি বেরিয়েছি, মানে মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ছিল 29শে ডিসেম্বর, আর আমি পদত্যাগও করেছি এবং সরে দাঁড়িয়েছিও 28শে ডিসেম্বর। আসলে সরে না দাঁড়ালেও, আমি পদত্যাগ না করলেও আমি নির্বাচন করতে পারতাম না, কারণ আমার যে আগের দল এনসিপি যে জোট করেছে, ওরা ওই 30টা আসনেই প্রার্থী দিবে যে জোটের সাথে, এবং বাকি দলের বাকি আসনগুলো যারা মনোনয়ন দিয়েছে তাদেরকে বসে যেতে হবে, এটাই দলীয় নির্দেশনা, এবং ওই আসনগুলোতে জামাতের হয়ে কাজ করতে হবে, প্রচারণা এবং কাজ করতে হবে। সো এই জন্য আমি পুরো নির্বাচন প্রক্রিয়া থেকেই সরে দাঁড়িয়েছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে আল্লাহ যদি সুস্থ রাখে তাহলে হাদি যেরকম বলতো, রাজনীতি 5 বছর না 50 বছরের। সো এটাই আমি মনে করি, সময় অবশ্যই আছে। আরেকটা হচ্ছে যে সরে আসার কারণ হচ্ছে দল থেকে সবাই আসলে বিভিন্ন, যখনই যেখানে কথা বলছি সবাই মনে করছে যে জোট হওয়ার কারণে আসলে সরে এসেছি। আসলে ওই যে আমি যেটা বলছিলাম, তৃতীয় শক্তি হতে না পারা। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে জুলাই একটা ন্যারেটিভ ছিল যে জুলাই করেছে ইসলামপন্থীরা, এটা মানে
জি পতিতরা ফ্যাসিস্ট যারা এটা তারা প্রচার বলে করতো এটা। জি। যে এটা জামাতের প্ল্যান, এটা ইসলামপন্থীদের প্ল্যান, এটা জঙ্গি মৌলবাদীর উত্থান, অনেক কিছু তারা বলতো। সো আমাদের আসলে, আমাদের বলতে তরুণদের, এই নতুনদের সবচেয়ে বড় দায়িত্ব ছিল, এই নির্বাচন থেকেও সবচেয়ে বড় দায়িত্ব ছিল বাংলাদেশের মানুষকে আস্থায় নেওয়া, তাদেরকে আশ্বস্ত করা যে এটা মৌলবাদের উত্থান ছিল না। এখানে একদম নির্দলীয় মানুষজনই অংশগ্রহণ করেছে, নির্দলীয় মানুষজন, মানে এতজন শিশু থেকে শুরু করে সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছে। এটা একটা অর্গানিক মুভমেন্ট ছিল যেটা সমাজ থেকে উঠে এসেছে, এবং এটার আশ্বস্ত করার মূল দায়িত্ব কিন্তু আসলে তরুণদেরই ছিল। যদিও পুরনো রাজনৈতিক দলগুলো এই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে সেটা না করে আমরা যখন পুরো ডানপন্থার দিকে হেলে যাব, আমাদের নেতৃত্ব যখন পুরো ডানপন্থার দিকে হেলে যাবে, কারণ আমি দলটার মধ্যে ছিলাম, আমি দলের নেতৃত্বের অদূরদর্শিতা, অপরিপক্কতা বা তাদের অপারগতার যে একটা দাম্ভিকতা, এগুলো আমি খুব কাছ থেকে দেখেছি। সো আমার একটা অবজারভেশন আছে, নিজস্ব একটা আন্ডারস্ট্যান্ডিং আছে। সো আমার কাছে মনে হয়েছে যে এই দলটা একেবারেই এটার ডানপন্থা বা ডান সাইডে, যেটা আমরা মানুষকে বলেছিলাম যে আমরা একটা তৃতীয় শক্তি হতে আসছি, সেটা সুযোগ কিন্তু ছিল, আমার মনে হয় অনেক বেশি সুযোগ ছিল, অনেক বেশি, এবং মানুষজন জাস্ট আমাদের জন্য বসেছিল। জামাতের সঙ্গে যোগ দেওয়া কি তাদের ঐতিহাসিক ভুল আপনার মনে হয়? সেটা আসলে সময় বলবে, কারণ আমি আসলে জাজ করতে চাই না। আমি নিজে কনভিন্স দেখে তো আমি সরে এসেছি। সো এটা একটা অনেক বড় মানে আনসার আপনার কজন সবকিছুর সরে জন্য। এসেছেন? আমরা সব মিলিয়ে মনে হয় অ্যারাউন্ড 14 to 15, আমি আসলে ঠিকভাবে ফলো আপ করিনি পরে। এবং এরা আমি যতদূর জানি, যেমন আপনি আছেন, তাসনিম যারা তিনি আছেন, মানে একদম ফ্রন্ট সাইডে যারা ছিলেন এবং আলোকিত যারা ছিলেন তারাই কিন্তু সরে এসছে। এটা কি এনসিপির জন্য বিরাট ক্ষতির কারণ হয়নি? আসলে ইলিয়াস ভাই, আমার কাছে মনে হয় যে প্রকৃতি কখনো শূন্যস্থান রাখে না। আমার কাছে মনে হয় তারাও খুঁজে নিবে, আমরাও খুঁজে নিব। মানে আমার কাছে এটা এরকম আসলে। তো ভবিষ্যতে কোনো রাজনৈতিক শক্তির সঙ্গে কি আপনি যোগ হতে চান? আম, খুব এই ভালো। সুযোগে একটু জিজ্ঞেস করে নিলাম, অনেকে জানতে চান। হ্যাঁ হ্যাঁ, এটা আমাকে খুব ফ্রিকোয়েন্টলি আস্ক কোয়েশ্চেন নাওয়াডেজ। আসলে খুব ভালো হতো, আমি সেদিনও একটা গোল টেবিলে বলছিলাম যে আমি আসলে খুব ভালো হতো যদি আমি একটা দল পেতাম যেখানে আমি কেন, যে কোনো মেয়ে এসে জয়েন করতে পারবে। কিন্তু বাংলাদেশে কোনো দল নাই যে এটা নতুনদেরকে ফ্যাসিলিটেট করে, বা মানে তারা নিজের দলের তরুণদেরকেই আসলে আপগ্রেড করে না, বা নেতৃত্বে আনে না, বা জায়গা করে দেয় না। সো অবশ্যই কোনো নতুন বিদ্যমান কোনো কিছুতে আমি যুক্ত হব না। এবং যে কথাটা বলছিলাম, যেহেতু এই জায়গাটা খালি, আমাদের সেন্টার লেফট এই জায়গাটা খালি, আমাদেরকে এটা গড়তেই অংশ নিতে হবে। আপনাকে আরেকটি প্রশ্ন করে, আপনি যেহেতু আন্দোলন সংগ্রামে ছিলেন, একটি অভিযোগ আছে অনেকেই করেন, খুব দুঃখ নিয়েও বলেন যে ৭১টা মহান মুক্তিযুদ্ধের পর ৬৯ থেকেই শুরু ৬৯ গণ অভ্যুত্থানের পরে ছাত্ররা টেবিলে ফিরে গেছে। ৭১টা মহান মুক্তিযুদ্ধের পরে টেবিলে ফিরে গেছে। ৯০-এর গণ আন্দোলনের সময় যেমন আমরাও ছিলাম সেই আন্দোলনে, আবার আমরা টেবিলে ফিরে এসেছি। কিন্তু এইবার শুধু আমাদের যে তরুণ বন্ধুরা আন্দোলন করেছে, তারা টেবিলে ফিরে না গিয়ে তারা সচিবালয়মুখী হয়েছে এবং বিভিন্ন ধরনের আয় রোজগারের চিন্তা করেছে। এই অভিযোগ কতটুকু সত্যি? এটা আমার মনে হয় ঢালাওভাবে সবার জন্য না। এই দুর্নীতির অভিযোগ বা কোনো অভিযোগ থাকলে এটা কয়েকজনের, গুটি কয়েকের, বা এটা আদৌ প্রমাণ সহ যখন সামনে আসে কখনো সেটা আরও পোক্ত করে বলা যাবে। কিন্তু আমি আসলে এই স্টেটমেন্টটার সাথে দ্বিমত করি। তরুণরা আসলে আসার প্রয়োজন হতো না যদি পুরনোরা এই পরিবর্তনটার দিকে নজর থাকতো বা তাদের সদিচ্ছা থাকতো। কারোরই কিন্তু এরকম ইচ্ছা ছিল না। আমরা এই সংস্কারের ডিবেটেই আমরা কিন্তু দেখেছি সবাই সেই পশ্চাৎপদ, মানে ব্যাকওয়ার্ডস চিন্তা করেছে, পুরনো নিয়ম চিন্তা করেছে, এবং নিজের এটা গুছানো কিভাবে, নিজের আখেরটা গুছাবে। মানে ১৭ বছর পারি নাই, এখন আমি মানে অ্যাজ মাচ অ্যাজ আমি এটা ক্যাশ করব। সো এটাই যদি এরকম হতো যে না, আমরা একটা গণ অভ্যুত্থানের পর আমরা সব কিছু পরিবর্তন করব, ওই মনোভাবটা যদি থাকতো, তাহলে নতুনরা দল করার বা নতুনরা রাজনীতিতে আসার ব্যাপারেও সমাজ থেকে উৎসাহ পেত না। এবং নতুনরা রাজনীতিতে, এই যে পড়ালেখার টেবিলে আপনি দেখেন কোটা আন্দোলন বা নিরাপত্তা সড়ক আন্দোলন, যারা যারা নেতৃত্ব দিয়েছিল তারাই কিন্তু পরবর্তীতে এই গণ অভ্যুত্থান ঘটিয়ে আপনার
হাসিনাকে ফেলেছে। সো আমার কাছে মনে হয় না যে তারা সরকার গঠন করার ফলে বা সচিবালয়ের অংশ হওয়ার ফলে এটা সমালোচনার জায়গা, বরং আমার কাছে মনে হয় আরও বেশি যদি থাকতো তাহলে এখন যে অন্তর্বর্তী সরকারের মানে ডিভাইডেড অবস্থা, ওখানে যে ভিতরে যে কয়েকটা গোষ্ঠী হয়ে আছে সেটা কম হতো বলে আমার কাছে মনে হয়। একটা বড় অভিযোগ যে এই আপনাদের আন্দোলনে তরুণদের যে আন্দোলন হয়েছে, একদম সামনের সারিতে ছিলেন সজীব ভুঁইয়া, তাঁর যে এপিএস ছিল, আমি নামটা ভুলে গেছি এই মুহূর্তে, তিনি নাকি 2-3 মাসের মধ্যে অনেক টাকা ইনকাম করেছে, হয়তো বলে 100 কোটি টাকা। বা শেখ হাসিনার পিয়ন কিন্তু 15.5 বছরে 400 কোটি টাকা আয় করেছে। তরুণরা দায়িত্ব পেয়ে, যে আমি জানি না এটা কখন প্রমাণিত হবে, যদি প্রমাণিত হয় তরুণরা দায়িত্ব পেয়েই এ ধরনের অবৈধ ইনকামে ব্যস্ত হয়ে গেছে, এটা আমাদের হতাশ করবে না? এটা আসলে ইলিয়াস ভাই, আপনি এক আসিফ দিয়ে পুরো তরুণ সমাজকে বিচার করবেন এটা আমি আশা করি না। এখানে এক আসিফ যেরকম হাইলাইটেড, এরকম আরও 10 জন আসিফ আছে যারা হাইলাইটেড হয় নাই কিন্তু এইসবের চিন্তা করে না। সো আমি পজিটিভ, আমি মনে করি না যে তরুণদের মধ্যে একজন যদি কোনো ধরনের পুরনো দুর্নীতির পথে মানে অনুসারী হয়, মানে আমরা যদি এই কম্পেয়ারটা করি যে সবসময় যেটা করা হয় যে হাসিনার পিয়নও এত কোটি টাকা দুর্নীতি করেছে, নতুনদেরও উপদেষ্টাদেরও হ্যাঁ এত কোটি টাকা, এই কম্প্যারিজনটাতে আমরা হয় কি পুরো দৃষ্টিটা আমরা শিফট করে ফেলি। যেসব পুরো যে একটা গোষ্ঠীর, আমার মতো তো আরো অসংখ্য ছেলে মেয়ে, অসংখ্য মানুষ আছে, আমি শুধু তরুণ বলবো না, যারা এইজড, যারা এই পরিবর্তনটা চায়, একটা বিশাল গোষ্ঠী আছে যারা এই শিফটটা বাংলাদেশে পরিবর্তনটা চায়, সুষ্ঠু মানে শুদ্ধ রাজনীতিটা চায়। সো আপনি যখন ওই কম্প্যারিজনটাতে আলোকপাত করবেন বা লেন্সটাকে ফেলবেন, তখন অডিয়েন্সও মনে করে যে হ্যাঁ এরা একই। সো এটা কিন্তু আমাদের একটা দায়িত্ব মানুষকে আসলে এই মেসেজটাও দেওয়া যে একজনই এদের সবার রিপ্রেজেন্টেটিভ। তরুণদের কি মেন্টাল মেকআপ চেঞ্জ হয়ে গেছে? আপনি দেখুন, একটি পত্রিকা অফিসের সামনে, আমি 2-1টা ঘটনা উল্লেখ করি, একটি পত্রিকা অফিসের সামনে গরু জবাই করে খাচ্ছে, একটি পত্রিকা জ্বালিয়ে দিয়ে আবার ঘোষণা দিয়ে অন্য পত্রিকা গিয়ে আগুন দিচ্ছে, সাংবাদিকরা ছাদের উপর উঠে 4-5 ঘন্টা মৃত্যু ভয়ে ভীত থেকেছে, প্রায় 200 মাজার ধ্বংস করা হয়েছে এবং একটি মাজারে সেখানে যে কবর ছিল তাকে উঠে আগুন জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এবং আপনি ফেসবুক বা ইউটিউবে লেখালেখি ফলো করবেন, তারা ইসলাম পন্থার বাইরে তাদের আর কিছু ভাবনা নেই। তাহলে কি বলবো যে আমাদের এই যে তরুণ, যাদের এখন ধরুন আধুনিক বিশ্বে কম্পিট করার সময়, কারণ মানুষ খুব বেশি আমাদের দেশে এবং এটি অনেক সময় বড় বোঝার মতো হয়ে যায়, তো তরুণরা সেগুলো রেখে কিন্তু এই শুধু এই যে কথা আমি বললাম যে তাদের মেন্টাল মেকআপ চেঞ্জ হয়ে গেছে, তারা পজিটিভ কিছু ভাবছে না। আপনাকে আমি পছন্দ করি না, আপনার বিরুদ্ধে আমি মব করলাম, এবং মবও তো বিভিন্ন জায়গায় হয়েছে। তরুণদের কি মেন্টাল মেকআপ চেঞ্জ হয়ে গেছে বা চেঞ্জ করে ফেলা হয়েছে? না, এটা আসলে আপনি যে সবগুলো ঘটনা বললেন বা আমরা গত 1.5 বছরে যেগুলো দেখলাম, এগুলো কিন্তু উগ্রতার অংশ, উগ্র ডানপন্থার পন্থী যারা তাদের, এবং এটার জন্য তীব্রভাবে কিন্তু এটার বিরুদ্ধেও কিন্তু তরুণরাই কথা বলেছে। সো ওই যে আমি যেটা বলছিলাম যে আমি আমারও একটা দায়িত্ব আছে বা গণমাধ্যমের একটা দায়িত্ব আছে যে লেন্সটা আমি কোনখানে ফেলবো। আপনি দেখেন বিশাল একটা তরুণ, যখন প্রথম আলো ডেইলি স্টারের সামনে লাস্ট যে অগ্নিসংযোগ হয়, হাদি মারা যাওয়ার, সেখানে সামনে কিন্তু সব তরুণরাই ছিল। আমার যে আগের দল, সেখানে সামান্তা, নিভা, তারা কিন্তু নিজেরা ডেইলি স্টারের ভিতরে ঢুকে যারা আটকে পড়েছিল তাদেরকে বের করেছে। হ্যাঁ, মাহফুজ ছিল ওখানে। সো এবং আমরা সবাই কিন্তু এটার বিরোধিতা করেছি, এই মাজার ভাঙার বিরোধিতা করেছি, বাউলদের উপর হামলার যে অন্যায় একটা হয়েছে সেটার আমরা বিরোধিতা করেছি। সো এখানে কিন্তু আপনি উগ্রতার বিরুদ্ধেও কিন্তু তরুণদের সমান আওয়াজ কিন্তু বলিষ্ঠ ছিল। কিন্তু আমি যখন এটাকেই ফোকাস করব যে এখনকার তরুণদের মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে, তারা উগ্র ডানপন্থার চর্চা করছে, তখন কিন্তু সমাজে একটা ভুল বার্তা যায় যে হাই 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 সমাজ হয়তো এদিকে চলে যাচ্ছে। আমাকে কিন্তু নোটিস করতে হবে। আমরা নোটিস কেন, আমরা এটা নিয়ে কিন্তু অনেক সমালোচনা করেছি,
অনেক কথাবার্তা বলেছে। আপনি নিশ্চয়ই আপনি সাংবাদিক হিসেবে আরও বেশি জানবেন যে এক একটা ইস্যু নিয়ে আমরা কত দীর্ঘ আলোচনা করেছি এবং এগুলোকে অ্যাড্রেস করেছি। সো এটা যখন মানে আপনি যখন নেগেটিভটা দেখাবেন, কিন্তু যারা এটার পজিটিভটা করছে, ইউজুয়ালি নেগেটিভ নিউজই বেশি ছড়ায়, তখন কিন্তু ওই দায়িত্বশীলতাটা আর থাকে না আর কি। হ্যাঁ, যে আমরা কিন্তু মানে মানুষকে ভুল যে একটা আসলে যে এখানে তো তরুণরা আপনার প্রথম আলো, ডেইলি স্টার যখন আগুন দেয় ওখানে সামনে বাঁচাতে গিয়েছিল, লেখালেখি করেছে, বাউলের ইভেন এটার পক্ষ নেওয়ার জন্য আমরা সাইবার বুলিংয়ের শিকার হয়েছি, তারপরেও আমরা কিন্তু আমাদের জায়গা থেকে সরিয়ে নেয়। আমি বলতে আমি না, অনেকেই। আপনি লক্ষ্য করেছেন, আপনি মুক্তিযুদ্ধের পক্ষে একটা কথা বলবেন, আপনাকে ট্যাগিং করা হবে যে আপনি ফ্যাসিস্টের দোষ। নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন, কারণ আপনার চোখে পড়েছে। কারণ এটা হচ্ছে, এটা আসলে না, এটা যারা সঠিক ইতিহাস জানেন না, বোঝেন না, আওয়ামী লীগ তো একটা কাল্ট ছিল। আওয়ামী লীগ যারা মনে করতো তারা আওয়ামী লীগকে এখনো ধর্মের মতো মনে করে, এবং মুক্তিযুদ্ধটাকে তারা তাদের নিজস্ব মনে করে। হ্যাঁ, একদম নিজস্ব। এটা আসলে আমাদের দৃষ্টিভঙ্গি। আমরা যখন মুক্তিযুদ্ধের মানে আওয়ামী লীগ গত 17 বছরে বা গত 54 বছরে এমনভাবে এই জিনিসটা প্রতিষ্ঠা করে ফেলেছে যে তুমি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা বলা মানে তুমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা, বা আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা মানে তুমি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে কথা। সো যারা সঠিক ইতিহাস জানে না বা যারা স্বশিক্ষিত না, তারা যখনই আপনার মুক্তিযুদ্ধকে বা আওয়ামী লীগকে নিয়ে কিছু মানে মুক্তিযুদ্ধ নিয়ে কিছু বিরুদ্ধে বললিস, তাকে ট্যাগিং দিয়ে দেয় যে তুমি তো আওয়ামী লীগ, কারণ তার কাছে দুইটা সমার্থক, রাইট? তার কাছে দুইটা সমার্থক। সে তো এবং অনেক মানুষজন আছে যারা জন্মের পর দেখেই এসেছে আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের সম্পত্তি বানিয়ে রাজনীতি করতে। সো তার কাছে তো এটা, সেই যখন ইতিহাস পড়বে, যখন তার মধ্যে শিক্ষা নিজে থেকে এটা আসবে, তখন সে বুঝবে যে দুইটা। শুধু মুক্তিযুদ্ধ না, আপনি প্রগতিশীলতার কথা বলবেন, নারী অধিকার নিয়ে কথা বলবেন, তখনও কিন্তু আবার ট্যাগিং দেওয়া হবে আপনাকে নানাভাবে। এই যে বাইনারি, আসলে এই বাইনারিটা কিন্তু বাংলাদেশে বা শুধু এই সাবকন্টিনেন্টে কিন্তু নতুন না, এটা অনেক পুরনো বাইনারি। কিন্তু আমি যতটুকু পড়লাম, এটা সেই মিশরের 3000 বছর আগেও কিন্তু এটা মিশরে এটা ছিল যে এই আপনার ইসলাম বনাম সেকুলার এই বাইনারিটাকে স্টাবলিশ করে মানুষ রাজনীতি করে। এবং হাসিনা তো এটার একজন সফল শাসক ছিলেন, এই বাইনারিকে চাষ করে তার স্বৈরাচার সাম্রাজ্য সে খুব শক্তভাবে পোক্ত করেছিলেন। সো খুব দুর্ভাগ্যজনকভাবে এই নির্বাচনে আমরা সেখানে ফেরত আসলাম। আমাদের এখন দুটা ব্যালট বক্স, ইসলাম বনাম সেকুলার। কিন্তু এগুলোকে না আসলে খুব ধরে ধরে এগুলোকে বিচার করে এগুলোকে ছাড়তে হবে। মানে এগুলোকে নিয়ে হাই হাই হতাশা না করে এগুলোকে ফেস করতে হবে, এই বাইনারিগুলো ভাঙতে হবে। মানে এটার উপরে উঠে, মানে আমরা যখন নতুন রাজনীতির কথা বলেছিলাম, আমরা কিন্তু এই বাইনারির উপরে গিয়ে উঠে রাজনীতির কথা বলেছিলাম। সো ওইটা এখন, ওই যে বলেছিলাম, ওইটা এখন করতে হবে আর কি। গত 1.5 বছরে সেটা হয় নাই। আমি এটা কথা বলেছেন। আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।